কলেজে যাবার পথে রিকশায় বসে অন্যমনস্ক হৈমি ভাবছিল শেখবাড়িতে তার আয়ুষ্কাল মাত্র ৩ দিন। মাহের ফেরার পর নিজের বাসায় ফিরতে হবে। এই ফিরে যাওয়ার আনন্দ হওয়ার কথা ছিল। যেখানে সে শেখবাড়িতে আসত কদিন থাকতেই রাজি ছিল না, সেখানে ৩ দিন পর ফেরার কথা ভাবতে খুশিতে গদগদ হওয়ার কথা। অথচ সে খুশি নয়, তার মন বিন্দুমাত্র আনন্দিত হচ্ছে না, বরং সূক্ষ্ম এক ব্যথায় হৃদয়স্থল চিনচিন করছে। সে ব্যথার উৎসে রয়েছে রুদ্র। একটি মেয়ে একটি ছেলের কাছে অ্যাটেনশন পেতে যাচ্ছে, চাতক পাখির মতো কদিন ধরে ঘুরঘুর করছে একটুখানি অ্যাটেনশন পেতে, অথচ পাচ্ছে না। এ দহন যে বড়ই ভয়াবহ। রিকশা চলছিল তার আপন গতিতে। হৈমিও রুদ্রকে ঘিরে ভাবনার রাজ্যে ডুবেছিল। সে ডুবে থাকার মাঝেই গোলাপি কোমল ওষ্ঠজোড়া নাড়িয়ে বিড়বিড় করল, আমি আপনাকে শুধু একটি চিঠি দিয়েছিলাম। চিঠির কথাগুলো যত না সিরিয়াস ছিল, তার চেয়ে বেশি দুষ্টমি ছিল, কিন্তু এর ফল আমাকে কঠিনভাবে ভুগিয়েছে। যে কঠিনতম বিষ বীজ হয়ে আমার হৃদয়ে রোপণ হয়েছিল, সে বীজ অঙ্কুরিত হতে পারল না। আপনি হতে দিলেন না। ভেবেছিলাম আপনাকে নিয়ে আজীবন হৃদয়ে বিষবৃক্ষ লালন করব। ঘটল উল্টোটা। এর জন্য আপনিই দায়ী। এবার এই ছোট্ট হৃদয় প্রেম তরঙ্গ বয়ে আনার অপরাধে সারাটা জীবন অপরাধী করে রাখব আপনাকে। একটুও ক্ষমা করব না, একটুও না। আনমনে ভীষণ লজ্জিত হল হৈমি। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে উরুর উপর 2 হাত জোড়া রেখে থমথমে মুখে বসে রইল। গাল দুটো টমেটোর মতো ক্রমশ লাল হতে লাগল তার। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগছে। নিঃশ্বাসে বাড়ছে গভীরতা। অন্তকোণে যেন সমুদ্রের উত্তাল ঢেউ দোলায়িত। সন্তপর্ণ এক ঢোক গিলল সে। জ্যামে আটকে রইল কয়েক মিনিট। জ্যাম ছাড়ার পর পুনরায় রিকশা টান দিতেই আকস্মাৎ রুদ্রকে দেখতে পেয়ে বুকের ভেতর ধরাস করে উঠল। শহরের এক নামকরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুদ্র। হৈমির হার্টবিট ক্রমশ বাড়তেই থাকল। রিকশাওয়ালাকে বলল, মামা থামেন, একটু দাঁড়ান। রিকশা থামল। হৈমিও দূর থেকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল। পিটপিট করে তাকিয়ে আপাতমস্তক দেখল রুদ্রকে। মিনিট 2 পর একটি রিকশা এসে থামল রুদ্রর সামনে। মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে এলো এক সুদর্শিনী রমণী। চঞ্চলা চিত্ত সহসা মিয়ে গিয়ে চোখ মুখে বিবর্ণ ফুটে উঠল হৈমির। কিঞ্চিত বিস্মিত হল। রুদ্র তো অমন ছেলে নয়। আবার ভাবল, কেমন ছেলে নয়? যে ছেলে অল্প পরিচয় তার সঙ্গে ওসব করতে পারে, সে কি পারে না ডজনখানেক মেয়ের সঙ্গে বেহায়াপনা করতে? তাহলে সূচনা কেন বলেছিল তার ভাই নারীবিদ্বেষী? এই কি তাহলে তার নমুনা? কেন জানি কান্না পেল খুব। কিন্তু কান্না পেল কেন? প্রশ্নের উত্তর মেলাতে পারল না। শেষমেশ আপন মনে বিড়বিড় করল, ওনার এত সাহস ডজনখানেক মেয়ের সঙ্গে বদমাইশি করবে? যদি তাই করবে, আমার সঙ্গে লুতুপুতু করল কেন? আমাকে যে অতগুলো চুমে খেল, তার কি হবে? প্রয়োজনে আমি মামলা করব, তবু এত মেয়ের সঙ্গে লুতুপুতু করতে দেব না। কিন্তু মামলা করলে তো প্রুফ লাগবে। হ্যাঁ, প্রুফ তো আছেই, ওই যে সেই ভিডিওটা। রিকশাওয়ালা বলে উঠল, কই যাইবেন? রিকশা টানুম? কিছু কন্যাকে? চমকে উঠল হৈমি। মুখ হাঁ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। এরপর তড়িঘড়ি করে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মাথায় ওড়না চেপে মুখে মাস্ক লাগালো। ততক্ষণে রুদ্র ধীর গতিতে আগত নারীর সঙ্গে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছে। হৈমিও তড়িৎ গতিরে রেস্টুরেন্টের ভেতর ঢুকল। দেখল রুদ্র একেবারে কর্নারের টেবিলে মেয়েটার মুখোমুখি হয়ে বসেছে। দূর থেকে মেয়েটার মুখ যতটুকু দেখেছে আর পেছনে থেকে যতটা দেখেছে, নিঃসন্দেহে মেয়েটা ভীষণ স্মার্ট এবং সুন্দরী, যার ফলে তীব্র ঈর্ষায় কপালের রগগুলো দপদপ করে উঠল হৈমির। কোনো ক্রমে একপাশে গিয়ে বসে মেনু কার্ড দেখার ভান ধরল। আড়াল থেকে তীক্ষ্ণ নজর রাখল পেছনে রুদ্রর এবং আগত নারীটির দিকে। 10 মিনিটের মাথায় 1 কাপ কফি অর্ডার করল। কফি খাওয়ার মুড নেই, তবুও রুদ্র আর তার সম্মুখের মেয়েটিকে কফি খেতে দেখে সে নিজেও অর্ডার করল। আধা ঘন্টার মতো আলাপচারিতা শেষে মৃদুহাস্যে উঠে দাঁড়াল রুদ্র। হৈমি খেয়াল করল মেয়েটার ঠোঁটেও মৃদু হাসি। হাসির ফাঁকে বারবার রুদ্রর দিকে তাকাচ্ছেও। ঘন ঘন সামনে আসা চুলগুলো কানে গোজার চেষ্টা করছে, যা দেখেই গা জ্বলে উঠল হৈমির। বিড়বিড় করে কতক্ষণ বকলেও সুন্দরী মেয়েটা আগে আগে বেরিয়ে পড়ল। রুদ্র বিল মিটিয়ে বেরোতে যেয়েও
হঠাৎ ভ্রু কুচকে ডান পাশে তাকালো। হৈমি আর চোখে রুদ্রকে তার দিকে তাকাতে দেখে কটমট ভাব শুরু করে দিল। এই ওড়না টানছে, এই মাস্ক ঠিকঠাক মুখে আছে কিনা তা দেখছে, এই ফোনটা ঘাড়ছে, বিড়বিড় করে আবার দোয়া দুরুদও পড়তে লাগলো। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে ফোন বের করে কিছুক্ষণ পূর্বে মিট করা মেয়েটিকে ফোন করল। ওপাশে রিসিভ করতেই বলল, মিসেস নিশিতা, আমার ইমার্জেন্সি একজনের সঙ্গে মিট করতে হবে, তাই আপনাকে পৌঁছে দেওয়ার কথা থাকলেও পারলাম না। ফোনের ওপাশ থেকে বলল, ইটস ওকে, ব্যাপার না। ফোনে কথা শেষ করতেই রুদ্র হৈমির সামনে যেতে উদ্যত হলো। অমনি তরাক করে উঠে দাঁড়ালো হৈমি। কোনো ক্রমে নিজেকে আড়াল করার চেষ্টা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি সত্বর হয়ে হৈমির হাত টেনে ধরল রুদ্র। রেস্টুরেন্টে কয়েকজোড়া কাপল ছিল, তারা সকলেই তাদের দিকে তাকালো। কারো কারো চোখে বিস্ময়। হৈমি মুখ নিচু করে হাত ছোটানোর চেষ্টা করল। রুদ্র শান্ত গলায় শক্ত হুমকি দিল, নো ছোটাছুটি ডার্লিং। এতক্ষণ যেখানে চোরের মতো বসেছিলে এখন ঠিক সেখানে গিয়ে বসবে, একদম ভদ্রমের মতো, নয়তো সকলের সামনে একটি মিষ্টি রোমাঞ্চিত সিন ক্রিয়েট হবে। কিঞ্চিত ভয়ে দেহ কেঁপে উঠল। বার কয়েক ঢোক গিলে স্থির হয়ে গেল হৈমি। দুর্বোধ্য হেসে রুদ্র ইশারা করল বসতে। কাঁদো কাঁদো হয়ে হৈমি গিয়ে বসল। রুদ্র শান্তরূপে তার সম্মুখে বসল। হৈমির থমথমে রক্তিম মুখশ্রীতে নিবিড় চাহনি নিক্ষেপ করল। শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি অর্ডার দেব? হৈমি মুখ ফিরে রইল। রুদ্রর উত্তরের অপেক্ষা করল না। নিজের জন্য কফি, হৈমির জন্য স্যান্ডউইচ অর্ডার করে দিল। হৈমি চাপাস্বরে রাগান্বিত কণ্ঠে বলল, আমার কলেজ আছে, আমি কলেজে যাব। বাঁ হাতে কবজেতে থাকা ঘড়িতে দিকে তাকিয়ে টেবিলের উপর দু হাত রেখে কিছুটা ঝুঁকে বসল রুদ্র। হৈমি জড়সড় হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। রুদ্র বলল, ক্লাস ফাঁকি দিয়ে আমার পিছু নিচ্ছ, আমি বুঝি এতটাই জরুরি? হৈমি বলল, একদম বাজে কথা বলবেন না, আপনার পিছু নিইনি। শুনুন, আমি জাস্ট আপনার আসল রূপটা দেখতে এসেছিলাম, আর কিছুই নয়। আপনি যে কত ধরনের খারাপ লোক তা হারে হারে টের পাচ্ছি। এত তাড়াতাড়ি কিভাবে টের পেলে? তীব্র রোষাগ্নিতে তাকিয়ে হৈমি বলল, আপনার গার্লফ্রেন্ড জানে আপনি আরেকজনের সঙ্গে কি সর্বনাশ করেছেন? ভ্রু কুচকে রুদ্র বলল, মানে? ও, এখন মানে বুঝছেন না? দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আমার কাছে সব প্রমাণ আছে। জোর করে চুমু খেলেন আমাকে, আর রেস্টুরেন্টে এসে লুতোপুতু করছেন ওই মেয়েটার সঙ্গে। চোখ বড় বড় করে চাপা ধমক দিল রুদ্র। বলল, শাট আপ। ক্লাস বাদ দিয়ে এখানে কেন? তোমার আদর্শের ভাই জানে এসব? উচিত কথা বলছি বলে ধমকাচ্ছেন? ওই মেয়েটা কে? রেস্টুরেন্টে মেয়ে নিয়ে এসব করে বেড়ান, বাড়ির লোক জানে? রুদ্র সোজা হয়ে বসল, মুখ গম্ভীর। হৈমি তার দিকে তাকিয়েছিল। রুদ্রর সে তাকানোতে গম্ভীর চাহনি নিক্ষেপ করল। হৈমি এক ঢোক গিলে বলল, আমি কলেজে যাব। ভারী কণ্ঠে রুদ্র বলল, ক্লাস শুরু হয়ে গেছে আধা ঘন্টা আগে। আমি বাড়ি যাব। রুদ্র বলল, কোন বাড়ি? ভাবির বাড়ি? এসো। হৈমি উঠে দাঁড়ালো। রুদ্র নিজেও বিল মিটিয়ে দিয়ে বের হলো। গাড়ির কাছে গিয়ে হৈমিকে ইশারা করল আসতে। হৈমি চটপট পায়ে এগিয়ে এসে বলল, শুনুন, আপনাকে একটা কথা বলতে চাই, যদি শোনেন আপনারই মঙ্গল। রুদ্র গাড়িতে উঠে সামনের ডোর খুলে দিল। বলল, ওঠো। সিটে বসার পর ডর লক করতে পারল না হৈমি। রুদ্র ঝুঁকে এসে লক করতেই হৈমির দম বন্ধ করে কাঁচুমাচু হয়ে বসে রইল। রুদ্র সরে যাওয়ার পর একেবারে নিঃশ্বাস ছাড়ল। গাড়ি স্টার্ট হলো শেখবাড়ির উদ্দেশ্যে। হৈমি আর চোখে গম্ভীর চিত্তে বসে থাকা রুদ্রর পানে তাকালো। স্টিয়ারিংয়ে থাকা বলিষ্ঠ হাত দুটো একবার দেখল, তো আরেকবার দাম্ভিক এবং গম্ভীর মুখটা দৃষ্টিপাত করল। এরপর বার কয়েক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করল, দেখুন, আপনি কিন্তু এসব একদম ঠিক করছেন না। আমি না হয় ঘরের মেয়ে, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঘরের মেয়ের দিকে নজর যেতেই পারে, তাই বলে পরের মেয়ের দিকেও নজর দেবেন? আপনি আবার ভাববেন না আমি আপনাকে পছন্দ করি। আপনার মতো মানুষকে পছন্দ করা প্রশ্নই আসে না। চুপি চুপি আপনার পিছু এসেছি বলে ভাববেন না আমি আপনার প্রতি ইন্টারেস্টেড। এসব একেবারেই নয়। কিন্তু আপনি আমার সাথে যেসব করেছেন ওসবও ভোলার মতো নয়। ওইসব ভেবে আমি চিন্তিত। আমি শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে। আজ পর্যন্ত একটাও প্রেম করিনি। একটা ছেলে আমাকে ছুঁয়েও দেখেনি। সেখানে আপনি আমার সঙ্গে যা করেছেন তা কি ভোলার মতো? একবার ভাবুন তো, কোন ছেলে এসব জানলে
আমাকে বিয়ে করবে? আমার বিয়ে হবে? আকস্মাৎ গাড়ি ব্রেক কষল রুদ্র। হৈমির চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রুদ্র কঠিন দৃষ্টি তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সারমর্ম বলো, কথার সারমর্ম জানতে চাই। বার কয়েক ঢোক গিলে চটপট গলায় বলল, আপনি যেসব করছেন এরপর আপনাকে আর ক্ষমা করা উচিত না, শাস্তি দেওয়া উচিত। শাস্তি দাও। হৈমি শান্ত হয়ে এলো। রুদ্রর ভাবমূর্তি কিছু না বুঝে বলল, আপনি কি এখনও আমাকে পছন্দ করেন? মুহূর্তেই পরিবেশ নরম হয়ে উঠল। একটি সহজ সরল বাক্যই তৈরি করল সেই নম্রতা। রুদ্রর কান দুটো ঝিম মেরে রইল। হৈমির দিকে তাকিয়ে রইল নরম চোখের নির্বিশেষে। হৈমি আমতা আমতা করে বলল, ওভাবে তাকাচ্ছেন কেন? ভাবির কাছে সব শুনেছি আমি। আপনার হঠাৎ পরিবর্তনের কারণটাও জানি। রুদ্র বলল, না, পছন্দ করি না। অপমানে থমথম হয়ে বলল, তাহলে কাকে পছন্দ করেন? ওই মেয়েকে? বাঁকা হাসি হাসল রুদ্র। হৈমি ক্রোধান্বিত হয়ে বলল, আমি ওই মেয়েকে সব বলে দেব। রুদ্র জিজ্ঞেস করল, কি বলে দেবে? আপনি যা করেছেন তাই বলবো। এসব জানলে উনি নিশ্চয়ই আপনার সাথে সম্পর্ক রাখবে না। রুদ্র মাথা নাড়িয়ে বোঝালো না। হৈমি উল্লাসিত চোখে তাকালো। রুদ্র বাঁকা হেসে সহসা হৈমির দিকে ঝুঁকে এলো। বলল, সেবার যা ছিল সবটা ঝোঁকের বশে করে ফেলা ভুল মাত্র, কিন্তু আজ যা হবে একদম ঠান্ডা মাথায় সুস্থ মনে। বলতে বলতে নিমেষে হৈমির কপলদ্বয় বলিষ্ঠ হাত দ্বারা আবদ্ধ করে নিল। কেঁপে উঠল হৈমির কোমল ঠোঁটচোরা। সে কাপা দৃশ্য দীর্ঘ সময় নিয়ে দেখার ধৈর্য হল না রুদ্রর। হৈমির ঠোঁটে এঁকে দিল হৃদয়স্পর্শী উত্তপ্ত গাঢ় চুম্বন। হৈমির ছোট্ট নরম হৃদয়ে লিখিতভাবে নামকরণ করে দিল শুধুই রুদ্র, রুদ্র আর রুদ্র। উষ্ণত্ব ওষ্ঠাধর স্পর্শে কাতর হৈমি। রুদ্রের ওষ্ঠ চম্বনের ক্রমান্বয়ে গাঢ়তে পরিণত হতেই তার হাতজোড়া বেসামাল হয়ে খামচে ধরল বলিষ্ঠ পৃষ্ঠদেশ। কয়েক মুহূর্ত পরেই সহসা সরে গেল রুদ্র। হৈমির হৃৎস্পন্দন প্রবল বেগে মাথা ঝিমিয়ে উঠল। এক পলক তাকিয়ে দেখল চঞ্চলা হৈমির ব্যগ্র দৃশ্য। গোলগাল ফর্সা মুখটা টমেটোর মতো রক্তিম হয়ে আছে। বদ্ধ চোখ বেয়ে নোনা পানির বর্ষণে সিক্ত করে তুলেছে গাল দুটো। গাল চুয়ে অশ্রু যখন গলদেশ ছুঁতে লাগল, সন্তবরণে চোখ বুজে ফেলল রুদ্র। কয়েক সেকেন্ড ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আবারও তাকালো। শান্ত কণ্ঠে বলল, এই মুহূর্তটুকু পুরো পৃথিবীকে জানাতে পারো, শুধু ওই একজনকেই নয়। হৈমি একই রূপে বসে। রুদ্র আশেপাশে তাকিয়ে পুনরায় ঝুঁকে গেল তার দিকে। নরম সুরে বলল, সেবার কেঁদেছ ফাইন, কান্নার মতোই কাঁদছিল, কিন্তু এবার কান্নার রহস্য কি? নিস্তব্ধ হৈমি জবাব দিল না। চোখ মেলে তাকালো। শুধু তার নিঃশ্বাসের এক অদ্ভুত শব্দে মাথা ঝমঝম করে উঠল। এক ঢোক গিলে সরে এল রুদ্র। অপেক্ষায় থাকল হৈমির চোখ খোলার এবং স্বাভাবিক হওয়ার। দীর্ঘ সময়ের পর ধীরে ধীরে চোখ খুলল হৈমি। মুখ লুকানোর চেষ্টা করে নত মাথা আরও নত করে ফেলল। সহসা কম্পমান সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কিস করেছি বলে মনে হচ্ছে ভালোবাসি। উত্তর দিল না হৈমি। সিটে গা এলিয়ে দিল রুদ্র। সন্তপরণে চোখ দুটো বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। অনুরক্ত ভরাট কণ্ঠে বলল, তোমার বয়স অল্প। জীবনকে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখি না। একটা চুমোর উপর কখনো ভালোবাসা নির্ভর করে না। দুজন ছেলে মেয়ে আবেগের তাড়নার কাছাকাছি আসবে, চুমু খাবে, শরীর স্পর্শ করবে। এর মানে এই না যে তারা দুজন দুজনকে ভালোবাসে। আবার দুজনের মধ্যে মাইল থেকে মাইলের দূরত্ব থাকলেও ভালোবাসা হয়ে যায়, ঠোঁটে ঠোঁট না ছুঁয়ে এবং শরীর স্পর্শ না করেই। হৈমি বলল, তাহলে কেন আমাকে বারবার কলঙ্কিত করছেন? হৈমির এই একটি বাক্যই যথেষ্ট ছিল রুদ্রর সমস্ত সত্তাকে নাড়িয়ে দেওয়ার। হৈমি নতমুখে বসে। একটিবার যদি সে ডান পাশে ফিরে দেখত, তাহলে হয়তো ভয়ে তার হৃদয় কেঁপে উঠত। কারণ রুদ্রর রক্তিম চোখ, শক্ত চোয়াল এবং অদৃশ্য এক অস্থিরতা সচক্ষে সহ্য করতে পারত না সে। সহসা গাড়ি স্টার্ট হতেই কিঞ্চিত কেঁপে উঠল হৈমি। রুদ্র রোবটের ন্যায় বসে স্টিয়ারিং ধরে আছে। গাড়ি যখন ব্রেক কষল, হৈমি তাকিয়ে দেখল তারা শেখবাড়ির সামনে। তাই দুরু দুরু বুকে তড়িৎগতিতে ডোর খুলে নামতে উদ্যত হল। অমনি তরাক করে রুদ্র ওর হাত টেনে নামতে বাধা দিল। চমকে গিয়ে ফিরে তাকাতেই রুদ্র অগ্নিমূর্তি ঢেকে বার কয়েক ঢোক গিলল।
রুদ্র রাশভারী কণ্ঠে ভয়ানক একটি বাক্য উচ্চারণ করল, ইউ মাস্ট বি মাই ওয়াইফ, মাস্ট বি। ব্যক্তি হিসেবে আমি পুরোপুরি মার্জিত না হলেও আমার চরিত্রে তুমি ছাড়া অন্য কোনো নারী ত্রুটি ধরতে পারবে না। জাস্ট কিপ দিস ইন মাইন্ড। আলগোচে ধরে রাখা নরম হাতটি ছেড়ে দিল রুদ্র। ঘন ঘন চোখের পলক ফেলে ঢোক গিলল হৈমি। বাঁকা হেসে রুদ্র পুনরায় বলল, আর রইল তোমার কলঙ্কিত হওয়ার কথা। যদি এটাকে কলঙ্ক ধরে নাও তাহলে তাই। শান্তি একটাই, পুরো পৃথিবীতে একজন দ্বারাই তুমি কলঙ্কিত হয়েছ, সেটা আমি, ইউর ফিউচার হাজব্যান্ড। 3 দিন পর মাহের ফিরে এলো। প্রথমে নিজ বাড়ি এবং পরে শ্বশুরবাড়ি গেল সে। গিয়ে জানতে পারল সূচনার দাদি সহ চাচাতো ভাইরা আজ আসবে, তাই সূচনা আজই তার সঙ্গে ফিরতে নারাজ। ওদিকে হামিদা রয়েছেন বোনের মেয়ের কাছে। টিশার শেষ সময় চলছে, সামনের মাসে ডেলিভারি ডেট, তাই এইটুকু সময় সে টিশার কাছেই থাকবেন। বাড়ি ফেরা নিয়ে তারা রইল না মাহেরের, তবে শ্বশুর বাড়িতেই বউকে সারপ্রাইজ দিতে হবে এ ঢের বুঝল। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে হৈমি রাজ্যর গল্প জুড়ে দিল। গত 2 দিন রুদ্র ভীষণ ব্যস্ত ছিল। গতকাল ভোরে ঢাকা গিয়েছে, রাত 2টোর দিকে। নতুন ব্যবসা শুরু করার আগে কত শত জটিলতা যে তাকে সামলাতে হচ্ছে। এতদিন কাছ থেকে দূরে ছিল বলে টের পায়নি বাবা, চাচা এবং চাচাতো ভাই রাফিদের পরিশ্রমের গভীরতা। এবার হারে হারে টের পাচ্ছে সে। মাহের এসেছে শুনেই উপর থেকে নিচে এসেছিল সে। সন্ধ্যা হয়ে এলো। মাহের এসেছে, তাই সূচনার সঙ্গে আলাদা হবার সুযোগ পায়নি। এবার যাও পেত, বোধহয় হৈমির জন্য তাও হলো না। ভেবেই মেজাজ বিগড়ে গেল রুদ্রর। মেয়েটা এত বেশি কথা বলে। শেষে কাজের মেয়েকে দিয়ে কৌশলে হৈমিকে ডেকে রান্নাঘরে নিয়ে গেল। কথার ঝুড়ি ফেলে হৈমিও চলে গেল রান্নাঘরে। হাফ নিঃশ্বাস ছেড়ে রুদ্র মাহেরকে বলল, লম্বা জার্নি করেছেন, রুমে গিয়ে রেস্ট করুন। বলেই সূচনার দিকে তাকালো। বলল, দাদিরা বোধহয় এসে পড়ল, আমি বাইরে যাচ্ছি, ওরা এলে একটা ফোন দিস। সূচনা মাথা কাত করে মাহেরকে নিয়ে উপরে গেল। রুদ্র আশপাশ তাকিয়ে উঠে দাঁড়াতেই দেখল হৈমি রান্নাঘর থেকে বের হচ্ছে। রুদ্র তার দিকে দৃঢ় নিক্ষেপ করতেই কোমরের দুপাশে ঝুলে থাকা ওড়নার কোনা দুটো হাতের মুঠোয় চেপে ধরল। ধীর পায়ে আগাতে আগাতে জোরপূর্বক হেসে জিজ্ঞেস করল, ভাইয়া ভাবি কোথায়? উপরে গেছে? ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। আমি তাহলে যাই। ভাইয়াদের সমুদ্রপাড়ের ছবি তো দেখাই হয়নি। হাঁটার গতি বাড়িয়ে রুদ্রকে পাশ কাটাতে যেতেই রুদ্র ওর হাত টেনে ধরল শক্ত করে এবং বলল, পরে দেখবে। ভ্রু কুচকে হৈমি বলল, উহ, এত শক্ত করে ধরেছেন কেন? আর পরেই বা দেখব কেন? আমি এখনই দেখব। ছাড়ুন তো, সবসময় খবরদারি করবেন না। বিয়ে করবেন বলেছেন, আগে বিয়ে করুন, তারপর খবরদারি করবেন। এর আগে একদম খবরদারি নয়। আপনাকে আমি অল্পখানি পছন্দ করেছি বলে ধরে নেবেন না মাথায় চড়ে নাচতেও দেব। আর ওইদিকে বিরক্তিতে চোখ মুখ কুচকে পেছন থেকে হৈমির মুখ চেপে ধরল রুদ্র। হৈমি চাপা শব্দ করতেই অন্য হাতে পেছন থেকে পেট জড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সবসময় এত বকবক সহ্য হয় না, বুঝলে? এবার ঠিক ততক্ষণই ঘরবন্দি থাকবে যতক্ষণ না আমি ফিরব। নিজের বিশাল ঘরটায় হৈমিকে রেখে বাইরে থেকে রুম লক করে চলে গেল রুদ্র। যাওয়ার আগে অবশ্য শাসিয়ে গেল, নো চিৎকার, নো চেঁচামেচি সুইটহার্ট। যদি একটু আওয়াজও বাইরে যায় তাহলে আজ বিয়েবিহীন সারা রাত আমার সঙ্গে কাটাতে হবে। যদি বলো কিভাবে, তার উত্তর দিতে না পারলেও কাজ করে দেখিয়ে দিতে পারব। আগেই বলেছি, আমি ভীষণ উদ্যত। রুদ্র চলে যাওয়ার পর হৈমি মুখ বন্ধ করে হাত পা ছোড়াছুড়ি করল কিছুক্ষণ। এরপর নিজেকে শান্ত করে বলল, এভাবে আটকে দেওয়ার মানে কি? বললেই তো হতো, ওদের একটু সময় দেওয়া উচিত। আমি কি ব্যাহের মতো তবু ওদের কাছে যেতাম নাকি? আশ্চর্য, কতক্ষণ সময় এভাবে বন্দি থাকতে হবে জানা নেই। তাই কি করবে, কি করে সময় কাটাবে বুঝতে পারল না। পুরো ঘর ছুঁড়ে এলোমেলো দৃষ্টি বুলিয়ে হঠাৎ মাথায় বুদ্ধি খেলল। পুরো ঘরে যত আসবাবপত্র আছে সব ঘেঁটে দেখবে। রুদ্র মানুষটাকে তো বুঝতেই পারে না। আজ না হয় তার ঘর এবং ঘরের জিনিসপত্র বোঝার চেষ্টা করবে। নিমেষেই চোখ দুটো চকচক করে উঠল। মন হলো উচ্ছ্বসিত।
সর্বপ্রথম দুম করে শুয়ে পড়ল রুদ্রর বিশাল বিছানাটায়। হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিল। একবার চোখ বন্ধ করল, তো আরেকবার চোখ মেলে চারিদিকে দৃষ্টি ঘোরাল। চট করে উঠে বসে আবার চট করে বালিশে মুখ গুছে নাক টেনে ঘ্রাণ নিল। এখানে কি রুদ্রর ঘ্রাণ পাওয়া যাচ্ছে? খিলখিল করে হেসে উঠল সে। মুহূর্তেই মুখ হাত চেপে নিয়ে থামল। ধীর স্থির হয়ে বিছানা থেকে নেমে দাঁড়াল। এক এক করে সমস্ত কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগল। বেডসাইড টেবিল, কাউচ, ছোট্ট বুকশেলফ, বড় কাভার্ড এবং দেয়ালগুলোতেও ছুঁয়ে দিল। এক পর্যায়ে দোনো মন করে বুকশেলফ থেকে বইগুলোর নাম পড়তে শুরু করল। উপরের তাকে বেহিসেবি ডায়েরি। হৈমি এক এক করে ডায়েরি গুনতে শুরু করল। 19 গিয়ে থামল সে। চোখ বড় বড় করে ওষ্ঠচোরা ফাঁক করল। বিড়বিড় করে বলল, এত ডায়েরি? এগুলোতে কি লেখা আছে? প্রচণ্ড কৌতূহলী দীপ্ত হয়ে একটা ডায়েরি নিয়ে মলাট উল্টাল। এ কি, একটি বর্ণও লেখা নেই। একদম নতুন চকচকে ঝকঝকে ডায়েরি। কৌতূহল থামিয়ে ডায়েরিটা রেখে দিয়ে আরেকটা নিল। এবারও একই দৃশ্য। একে একে সবকটা ডায়েরি দেখে শেষে একটা না দেখেই বিরক্ত হয়ে পিছনে ঘুরল। আবার চট করে শেলফের দিকে ঘুরে ভাবল, যদি এটাই কিছু খুঁজে পাই। শাওয়ার নিয়ে বের হতেই সূচনাকে চুপচাপ বসে থাকতে দেখল মাহের। মৃদু হেসে এগিয়ে এসে বলল, এতদিন পর দেখা, অথচ মুখে হাসি নেই। আপনি কি খুশি হননি? আটকে উঠল সূচনা। ঝটপট করে উঠে দাঁড়াল। আমতা আমতা করে বলল, ছি ছি, খুশি হব না কেন? খুশি হয়েছেন? মাথা ঝুঁকিয়ে প্রশ্ন করল মাহের। সদ্য গোসল করে আসতে আসতে ছোট ছোট চুল কপালে লেপ্টে আছে। সে চুলগুলো চুইয়ে কয়েক ফোঁটা পানি টপ করে প্রথমে লম্বাটে নাক এবং পরবর্তীতে চিকন পাতলা ঠোঁটদ্বয় স্পর্শ করল। সূচনা সে দৃশ্য দেখে লজ্জা পেয়ে চোখ সরাতে গিয়ে চোখ দিয়ে ফেলল মাহেরের পুরুষালী উন্মুক্ত বক্ষস্থলে। এবার পুরোপুরি ফেসে গিয়ে দ্রুত পায়ে মাহেরকে পাশ কাটাল। কাভার থেকে টি শার্ট বের করতে করতে বলল, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। বাক্যটি সমাপ্তি দিয়ে যেই পেছনে ঘুরেছে ততক্ষণে মাহেরের লম্বা নাকের সঙ্গে তার কপাল ধাক্কা খেল। কিঞ্চিত পিছনে গিয়ে কাভার্ডের সঙ্গে পিঠ লেগে গেল সূচনার। গাঢ় চোখে তাকিয়ে আলতো হাসল মাহের। সূচনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। টি শার্টটি এগিয়ে দিয়ে মুখ ছোট করে বলল, এটা পড়ুন। হাত বাড়িয়ে টি শার্ট নিল মাহের। আশ্চর্যজনক সুন্দর হাসি দিয়ে বলল, কতটুকু খুশি আপনি? আমতা আমতা করে সূচনা বলল, অনেক খুশি। উত্তর শুনে দম ছাড়ল মাহের। সুঠাম শরীরটা টান টান করে দাঁড় করিয়ে নিবিড় চোখে তাকালো। নরম সুরে বলল, এ কদিন ভীষণ মিস করেছি আপনাকে। মনে হচ্ছে কতকাল পর প্রিয়তমার দর্শন পেলাম। অদ্ভুত শান্তি লাগছে। আপনারও কি শান্তি লাগছে? সূচনা মাথা নাড়ল। ঠোঁটের কোণে দুষ্টুমি ভরে হাসল মাহের। বলল, একবার শক্ত করে জড়িয়ে ধরবেন? বড্ড অস্থির লাগছে। শ্বাস রোধ হয়ে এলো সূচনার। ঠোঁট কামড়ে বিচলিত ভঙ্গিতে এক পা আগাল, কিন্তু জড়িয়ে ধরতে পারল না। তার পূর্বেই তার হাত পা কাঁপতে শুরু করল। গাল দুটো লাল হয়ে নাকের ডগা ফুলে উঠল। তার মনের অবস্থা বুঝতে পেরে মাহের বলল, আমি সাহায্য করব? চোখ বন্ধ করে মাথা নাড়ল সূচনা। একটু শব্দ করে হেসে দিল মাহের। সে হাসি নিমিষেই বন্ধ করে দু হাত সূচনার ঠান্ডা হয়ে আসা নিশ্চল দেহটা টেনে বুকের ভেতর লুকিয়ে ফেলল। প্রথমবারের মতো নিজের বিবাহিত স্ত্রীকে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে নিল বুকের মধ্যেখানে। আচমকাই সূচনা দুহাত তার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল। মেয়েটা ভীষণ সুন্দরী। চোখ ধাঁধানো সুন্দরী বলতে লোকদের এমন মেয়েকেই বলতে শুনেছি। ফার্স্ট ইয়ারে পড়ে। নাম সুমনা। নামটাও ভীষণ সুন্দর। সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয় খুব একটা জানি না। সত্যি বলতে কখনো জানতে চাইনি, কারণ তার প্রতি আমার ভীষণ রকম রাগ আছে। এমন সুন্দরী মেয়ে হয়ে তার পছন্দ এত জঘন্য কি করে হয়? সবচেয়ে বড় কথা হলো, সাহস কি করে হলো রুদ্রশেখকে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতকিনীর মতো ক্লাসরুমের সামনে বারান্দায় দাঁড়িয়েছিল। আমি তাকাইনি, একবারের জন্য তাকাইনি, কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, যে ভালোবাসা কিশোর কিশোরীদের চিত্ত চঞ্চল করে,
যুবক যুবতীদের একে অপরের মধ্যে অদৃশ্য টান সৃষ্টি করে, সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি, আজীবন ঘৃণা করে যেতে চাই। ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চায়। ঘৃণা করি আমি সুমনাকে। তারিখ 6 জুন 2017। আবিরের কাছে শুনলাম আমি যখন চলে এলাম, সে সুমনা আমার দিকে তাকিয়েছিল। একবারের জন্য পলক ফেলেনি। 3 তলার বারান্দা থেকে গেট পেরোতে যতক্ষণ সময় আমাকে দেখা যাচ্ছিল, ঠিক ততক্ষণই তাকিয়েছিল। যখন আমি গেটের বাইরে আড়াল হয়ে গেছি, ওড়না মুখে চেপে হু হু করে কেঁদেছে। সেই মুহূর্তে তাকে সামলেছে তার গুটি কয়েকটি বান্ধবী। সুমনা কেন কাঁদল? আমি তাকে রিজেক্ট করেছি এই কারণে? এত সিম্পল একটা বিষয় কাঁদার কি আছে? একজন রিজেক্ট করেছে বলে পৃথিবী শুদ্ধ সবাই তাকে রিজেক্ট করবে নাকি? আবিরকে যখন এই প্রশ্ন করেছি, ও ভীষণ রেগে গেল। চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন মানুষ। আমার হৃদয় সৃষ্টিকর্তা কোনো মায়া ভালোবাসা দেয়নি। আমি বিস্মিত হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট্ট ছেলেটা যখন তার বাবার অবর্তমানে মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখে, তখন হয়তো সে তেমন কিছু বুঝত না। শুধু বুঝত তার মা চুরি করছে, তার বাবার পাওয়া আদর ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার 2 বছরের ছোট্ট বোনের আদর, আর তার বাবার আদর। মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। ইস, যখন ভালোবাসার সঙ্গে বেইমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? ওই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারত না। অমন হৃদয়হীন নারীর সন্তান সে, তাহলে তার তো কোনো হৃদয় নেই। সেখানে প্রেম ভালোবাসা জায়গা কি করে হয়? তারিখ 10/6/2017। আজ কথার ছলে সূচনা বলল তার ভাবির প্রয়োজন। আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ। দাদি আর বোন এখন থেকে পাত্রী খোঁজা শুরু করবে। এসব শুনে মাথা গরম করে বোনকে ধমক দিয়েছি। দাদি বলল, কষ্ট পেয়ে ও রাতে খায়নি, লেখা শেষ করেই ওকে খাওয়াতে যাব। পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না, তাই ভাইয়ের কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে হৃদয়ে ভালোবাসা নেই, সেই হৃদয় কোনো নারী টিকবে না। তারা ঠিক অন্যত্র হৃদয় খুঁজে ঠিকই কেটে পড়বে। আমার এমন কথায় একদিন যুক্তিস্বরূপ আবির বলল, ভালোবাসা না থাকলে তো কেটেই পড়া যায়, ভালোবাসা থাকলে নিশ্চয় কেটে পড়বে না। আমি ম্লান হেসে বলেছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখনও অনেক ভালোবাসে। এজন্য সকলের চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। মুখে হয়তো বোঝার সে অনেক প্রাক্তন স্ত্রীকে, মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রীকে, তার 2 সন্তানের জন্মদাত্রীকে, তার 2 সন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে। কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার ক্ষমতা এখন আমার হয়েছে তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিল ওই মহিলাকে। মাত্র 1 বছরের ব্যবধানে সবটাকে তুচ্ছ করে দিল। বাবা তো কথাই দিয়েছিল ওনাকে সহ আমাদের ভাই বোনকে ও দেশে নিয়ে যাবে। কিন্তু কিছুদিনের মাত্র অপেক্ষা। উনি অপেক্ষা করতে পারেননি, 2টো সংসার ভেঙে দিয়েছেন। কোন লোভে উনি এমনটা করেছেন তা পূর্বে না বুঝলেও এখন বুঝতে পারি। ছেলে হয়ে ভাবতে ঘৃণা লাগে। ছি, আমি কখনো বিয়ে করব না, কখনো না। এসব শুনে আবির তর্ক করল, শুধু তোর মা নয়, তোর বড় চাচাও সমান দোষী। আমি বললাম, সেটা আমি অস্বীকার করি না। তার জন্য আজ বড় চাচি একা, নিঃসঙ্গ। বড় ভাই সাদমান পিতৃহারা। নারীতে নারীতে অনেক পার্থক্য থাকে রে। বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জোটে না। তবে আমি কোনো রিস্ক নিতে চাই না। এরপর আর আবির তর্কে যায়নি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে কি লিখেছ জানি না, কিন্তু বিশ্বাস করো, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না, আর না আশা করি কেউ আমাকে ভালোবাসুক। তবুও যদি তুমি চাও জীবদ্দশায় কারো সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়াটো নারীটা কখনো মাতৃত্বের স্বাদ পাবে না। কারণ আমি আমার জীবনকে রিক্সে রাখলেও আমার অংশকে রিক্সে রাখতে পারবো না। যে দুর্বিষহ যন্ত্রণা আমরা 2 ভাই বোন ভোগ করেছি, তা যেন আর কেউ না করে, অন্তত আমার আপনজনদের মধ্যে কেউ। আসলে এসব সহ্য করা যায় না। এই একটা যন্ত্রণা
আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর, যৌবন সব ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট। ও প্রকাশ না করলেও বুঝতে পারি প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় ওকে। আমি তো সেই দৃশ্যটা আজও ভুলতে পারিনি। সূচনা তখন 14 বছরের, আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুলের বান্ধবী আমার সঙ্গে ঝগড়া লেগেছিল। ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলেছিল, তোর আম্মু তো খারাপ, তোর বড় চাচাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। আমার আম্মু বলেছে, তোর সঙ্গে কম মিশতে, মেয়েরা মায়ের স্বভাব পায়। তুইও কদিন পরে তোর মায়ের স্বভাবে চলে যাবি। তোর নামের পিছনেও চরিত্রহীন ট্যাগ লেগে থাকবে, যেমনটা তোর মায়ের নামের পিছনে রয়েছে। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল। দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল। সারাদিন আমাকে মুখ দেখালো না। দরজা ভেঙে যখন রুমে গেলাম, ওকে পেলাম সেন্সলেস অবস্থায়। জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে যখন ফোপাতে ফোপাতে প্রশ্ন করল, ভাইয়া, কদিন পর আমার নামের পেছনেও লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে? তৎক্ষণাৎ আমার কলিজাটা ছিঁড়ে গেল। বুকের গভীরে হাহাকার করে উঠল, আমাদের কি দোষ? কেন শাস্তি পাচ্ছি আমরা? আমাদের কেন পৃথিবীতে আনা হলো? এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা দুজন? রুদ্র, তারিখ 10 জুলাই 2017। ডায়েরির এর পরের কিছু পৃষ্ঠা ফাঁকা। একে একে শেষ 2 পৃষ্ঠায় অল্প কিছু লেখা দেখা গেল। লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সদ্য লেখা। আগের পাতাগুলোর লেখা বেশ কবছরের পুরনো, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু শেষ পাতার লেখাগুলো খুব একটা পুরনো নয়। এ ব্যাপারে শিওর হলো লেখাগুলোর পড়ার পর, কারণ সেই লেখাগুলো তাকে নিয়েই, অর্থাৎ হৈমিকে নিয়েই। আজ একটি ঘটনা ঘটেছে। স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র দিয়েছে। মেয়েটার নাম হৈমন্তিকা, হৈমি। বয়স একেবারেই অল্প, কিন্তু অনেক সাহস। সুমনার মতো মেয়েকে রিজেক্ট করে শেষে এই অল্প বয়সী স্টুপিড বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মোটেই না, তেমন কিছুই হবে না। এ মেয়ে আবার মাহেরের বোন, যার সঙ্গে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে। আজ আরও একটি ঘটনা ঘটে গেল, কিন্তু সেটা আমি লিখতে পারবো না, হয়তো বলতেও পারবো না। তোতা পাখিটাকে চেয়েছিলাম, পেলাম না, কারণ আমি বখাটে। বখাটেদের জীবনে তোতা পাখিদের আসতে মানা। সে কি আমার জেদ হয়ে দাঁড়ালো? তাকে পেতেই হবে এমন অনুভূতি কেন হচ্ছে? আমি ভালোবাসতে পারি না। তাকে কি করে ভালোবাসাহীন হৃদয়ে স্থান দেব? বিয়ে করব, বউ বানাবো? শুধু কথা ছাড়া সে কিছুই পারে না। যা বুঝলাম, মাথায় বুদ্ধিশুদ্ধিও তেমন নেই। শুনেছি ভীষণ ভীতু, ভূতেও ভয় পায়, রক্ত দেখেও ভয় পায়, মানুষের কষ্টকেও ভয় পায়, নিজে কষ্ট পেয়ে সেটাও ভয় পায়। মজার ব্যাপার হলো, রান্না করতেও ভয় পায়। তেল ছিটে আসার ভয় একেবারেই পারফেক্ট। এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মা হতেও ভয় পাবে। জীবদ্দশায় যদি বিয়ে করতেই হয়, একেই করি। যদি কখনো ফেলে চলে যেতে চায়, মেরে ধরে কষ্ট দিয়ে বেঁধে রাখব, আটকে দেব, কিন্তু বাচ্চার রিস্ক নেব না। মেরে ধরে যদিও না রাখতে পারি, তাহলে সমস্যা হয়ে যাবে, বিরাট সমস্যা। ডায়েরিতে লেখা এক একটা শব্দ পড়তে পড়তে হাত পায়ের কম্পন শুরু হলো হৈমির। পুরো লেখার সমাপ্তি হতেই ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে দিল সে। এরপর গুটি গুটি পায়ে পা তুলে বসল বিছানায়। দুহাত মুখে চেপে ঠুকরে উঠল মুহূর্তেই। তার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা অদ্ভুত এক কষ্টে জর্জরিত হয়ে আছে। ছোটবেলায় থেকে তার মন বড় সরলতায় ঘেরা, পাশাপাশি খুবই নরম মনের অধিকারী। কারো কষ্ট দেখলেই মন কেঁদে ওঠে। চোখের সামনে কাউকে কাঁদতে দেখতে পারে না। টিভিতে নায়ক নায়িকার কষ্ট দেখলেও এই মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কাঁদে। আজ 17 বছরের কিশোরী সে, তবুও স্বভাবটা আটকে আছে ঠিক 7 বছরের কোঠায়। এ পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা বছরের পর বছর পেরিয়েও নির্দিষ্ট একটা বয়সে তাদের মন মানসিকতাকে আটকে রাখে। হৈমি সেই মানুষদের তালিকাতেই পড়ে। ঘন মেঘের আড়ালে লুকিয়ে থাকা রুদ্রের শৈশব, কৈশোর, যৌবন ধ্বংসের বৃত্তান্ত শুনে তার মন কাঁদছে, ভীষণ কাঁদছে। এই কান্না আজ আর থামবে না, একটুর জন্য বোধহয় থামবে না। দরজা খোলার শব্দে চমকে উঠল হৈমি। রুমে ঢুকে দরজাটা লক করে দিল রুদ্র।
আকস্মাৎ বিছানায় হৈমিকে গুটিসুটি হয়ে বসে কাঁদতে দেখে থমকে গেল। ক্ষীণস্বরে প্রশ্ন করল, রুমেই তো আটকে রেখেছি, এভাবে কাঁদছ কেন? কথাটা বলেই প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। ধীর পা এসে হৈমি দাঁড়ালো সামনে। বিরক্তি সুরে আবারও জিজ্ঞেস করল, এ আবার কি নাটক? এভাবে কাঁদছ কেন? কিঞ্চিৎ কান্না থামিয়ে আলগোছে নেমে দাঁড়ালো হৈমি। তার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে রুদ্র কিছু বুঝে ওঠার পূর্বে তার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ক্রন্দনরত গলায় ভেঙে ভেঙে বলল, আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, কখনো ভালোবাসা চুরি করব না। সারা জীবন আপনাকে খুব খুব ভালোবাসব, আপনার সব দুঃখ মুছে দেব, বিশ্বাস করুন। রুদ্রর মাথায় যেন বাজ পড়ল। না পারে ছোট্ট দেহখানি ছুঁড়ে ফেলতে নিজেকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে রোবটের ন্যায় দাঁড়িয়ে কাঠখোট্টা স্বরে বলল, কোন সাহসে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছ? এতটুকু ম্যানার্স কি তোমার ভাই শেখায়নি? হৈমির কান্না বেগ আরও বেড়ে গেল। ভাঙা আওয়াজে বারবার বলতে লাগল, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আমি কারো একটু কষ্ট সহ্য করতে পারি না, সেখানে আপনার এত বেশি কষ্টের কথা পড়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি মনে হয় আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। হাত বাড়িয়ে হৈমিকে ধরল না রুদ্র। হৈমিও রুদ্রের কথায় কান দিল না, নিজের মতো করে নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত হয়ে পড়ল। তাই রুদ্র ভয়াবহ একটি প্রশ্ন করে বসল, মেয়েরা মায়ের জাত, তুমি পারবে তোমার মাতৃসত্তা ত্যাগ করতে? দাদিসহ 3 নাতি এলো সন্ধ্যার পর। রাফিদের আসার কথা থাকলেও অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি। সে আসেনি বলে তার মা, বউ, বাচ্চা কেউই এলো না। ছোট চাচা, ছোট চাচি তারাও আসেনি, শুধু ছেলেদের পাঠিয়ে দিয়েছে। সাদমান, সোহান, রোশান বাড়িতে পা রাখতেই পুরো বাড়ির আমেজ বদলে গেল। দাদি এসেই নিজ ঘরে গিয়ে হাই হুতাশ করতে শুরু করলেন। এই বয়সে এসে এমন জার্নি তার শরীরে কুলায় না। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললেন, আর ঢাকার মুখ দেখবেন না সে। পায়ে ব্যথায় আহাজারি করতে শুরু করাতে কাজের মেয়েটা ছুটে গেল তার পা টিপতে। মাহের শাওয়ার নিচ্ছিল বলে সেই ফাঁকে দাদির সঙ্গে দেখা করল সূচনা। কথার ছলে দাদিকে বলল, তুমি তাহলে রেস্ট করো, তোমার নাত জামাইকে কফি দিয়ে আসি। দাদি বলল, যা যা, খাবার সময় দেখা করবনি ওর সাথে। সূচনা বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে হঠাৎ কাজের মেয়ের দিকে তাকালো। ভ্রু কুচকে বলল, কুসুম, তুই অমন মুখ চেপে রেখে হাসছিস কেন? কি হয়েছে? দাদির পাটে পা থামিয়ে কুসুম লজ্জায় মুখ লুকালো। বলল, আপা, আমি কমু না, আয়নার সামনে যে আপনি নিজেই দেখে নিন। কপালে 2 ভাঁজ ফেলে রুম ছেড়ে বের হলো সূচনা। ছোট্ট একটা বিষয় নিয়ে তেমন মাথা ঘামালো না। ড্রয়িং রুমে সাদমান, সোহান, রোশান হুড়োহুড়ি করছে। তাদের চেঁচামেচি বড্ড কানে লাগছে, একটু ধমক দেওয়া প্রয়োজন। তাই হাঁটার গতি বাড়িয়ে ড্রয়িং রুমে এলো। 3 জনকে কঠিন করে ধমক দিল। সঙ্গে সঙ্গে 3 জন ভীষণ ভদ্র হয়ে দাঁড়িয়ে গেল। সাদমান সূচনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সহসা 32 পাটি দাঁত বের করে হাসল। তার হাসির দিকে তাকিয়ে বাকি 2 জনও হাসতে লাগল। কিছুটা বিব্রত হলো সূচনা। বলল, বলদের মতো হাসছিস কেন? জার্নি করে তোদের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? ফ্রিজে শরবত বানানো আছে, যা গিয়ে খেয়ে আয়। বলতে বলতে রান্নাঘরের দিকে গেল সে। সাদমান সোহানের মাথায় গাঁটটা মেরে জিজ্ঞেস করল, হাসছিস কেন? সোহান, রোশান দুজনেই একসাথে বলল, তোমার হাসির সঙ্গ দিলাম ব্রো। সাদমান মনে মনে স্বস্তি পেল। যাক, বাদর দুটো তাহলে হাসির আসল কারণ বুঝতে পারেনি। কিন্তু সোহান বুঝেও যেতে পারে, তার তো আবার গার্লফ্রেন্ড আছে। যতদূর জানি বেশ লুতুপুতু ধরনের সম্পর্ক আছে। গার্লফ্রেন্ড অবশ্য তার নিজেরও আছে, তাই সূচনার ব্যাপারটা বুঝতে দেরি হয়নি। শত হোক বড় বোন, এভাবে লজ্জায় ফেলাও দৃষ্টিকটু। তাই বাকি 2 জনের চোখে যেন সূচনা এই মুহূর্তে না পড়ে। তাই বলল, তোরা 2 জন এখানে বস, আমি শরবত নিয়ে আসছি। সূচনা কফি বানিয়ে যেই ঘুরল অমনি সাদমান দাঁত কেলিয়ে হাসি দিল। সূচনা চোখ রাঙিয়ে বলল, ভালো হচ্ছে না সাধু, এমন করে হাসছিস কেন? সাদমান মাথা চুলকে প্যান্টের পকেটে হাত ঢুকালো। হ্যাংলা পাতলা বডির দিকে তাকিয়ে সূচনা বলল, সামনে থেকে সরে দাঁড়া ভাই, এখন ইয়ার্কি মারার সময় নেই। সাদমান ভীষণ সিরিয়াস হয়ে দাঁড়ালো। সতর্কী কণ্ঠে বলল, বিচ্ছু দুটোর সামনে আপাতত যেও না আপা,
ওরা কিন্তু অনেক বেশি পেকে গেছে। চোখমুখ শক্ত করে সূচনা তাকালো সাদমানের দিকে, বলল, তুইও অনেক পেকে গেছিস। মাসে কটা গার্লফ্রেন্ড বদলাস? সে খবর ঠিক কানে আসে কিন্তু আমার। আর মুখ খুলতে বাধ্য করিস না। ফ্রিজে শরবত, আইসক্রিম, ফ্রুট আছে, যা পারিস খেয়ে রেস্ট কর। গটগট পায়ে সাদমানের সামনে থেকে চলে এলো সূচনা। ড্রয়িং রুমে বিচ্ছু দুটো গেমস খেলায় ব্যস্ত। সূচনার বুকের ভেতর অদ্ভুত রকম কাঁপছে। তখন ওভাবে মাহেরের বুকে নিজের জায়গা করে নেওয়া তার দ্বারা সত্যিই অসম্ভব ছিল। সেই অসম্ভবটা সম্ভব করেছে মাহের নিজেই। এর পাশাপাশি আরও একটি ভয়াবহ ঘটনা ঘটিয়েছে মানুষটা। তার কান্নার গতি যখন বেড়ে চলছিল, তখন তাকে থামানোর জন্য এ প্রথমবার আদর করেছে। সেই আদরের মাঝেই কখন যেন গাল গাঢ় করে চুম্বন এঁটেছে। সেই শক্ত চুম্বনের রেশটা এখনও রয়ে গেছে। মাহেরের পুরুষালী পাতলা ওষ্ঠজোড়া ঠোঁট যেন এখনও লেগে আছে তার নরম তুলতুলে গালটায়। অদ্ভুত শিরশিরানি অনুভব হচ্ছে। তার এই অনুভূতিটা কি কাজের মেয়ে কুসুম আর ভাই সাদমান কোনোভাবে টের পেয়েছে, নাকি লুকিয়ে লুকিয়ে মাহেরের দেয়া আদর তারা দেখে নিয়েছে? তাই তীব্র অস্বস্তি নিয়ে রুমে প্রবেশ করল সূচনা। মাহের বিছানায় আধাশোয়া হয়ে বসে ফোনে দৃষ্টি নিবদ্ধ করা ছিল। সূচনা রুমে প্রবেশ করতেই ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, দাদিরা কি এসে গেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে কফির মগ এগিয়ে দিল সূচনা। মৃদু হেসে কফির মগ হাতে নিয়ে মাহের বলল, আপনার জন্য বানাননি? সূচনা বলল, আমি এখন খাব না। নরম সুরে কথাটা বলেই আয়না দেখার উদ্দেশ্যে পিছনে ঘুরল সে। পা আগাতে নিতেই বিচলিত হয়ে মাহের বলল, দেখি এদিকে ঘুরুন, কি হয়েছে? আতকে উঠে মাহেরের দিকে ফিরে তাকালো। বেডসাইড টেবিলে মগ রেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল মাহের। সূচনার বাম গালে কয়েক পল স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এটা আমি করেছি? কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। সূচনা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছেন? আমাকে দেখে ওরা হাসল। কি হয়েছে আমার? মাহের জিজ্ঞেস করল, কারা হাসল? সূচনা বলল, কুসুম, সাদমান, ওরা সবাই হাসল। স্পষ্ট স্বরে মাহের বলল, শিট, আমার খেয়াল রাখা উচিত ছিল। সূচনা আর অপেক্ষা করতে পারল না। তড়িৎ পায়ে আয়নার সামনে গিয়ে নিজের মুখশ্রীতে সচেতন দৃষ্টি বুলাল। বাম গালে স্পষ্ট লাল দাগ সূক্ষ্ম নজরে তাকালে স্পষ্টভাবে বোঝা যাবে যে কেউ দৃঢ় চুম্বন এঁটে দিয়েছে এই গালে। আর সে যে মাহের, এ কথা কারোরই অজানা নয়। তীব্র লজ্জায় পুরো মুখশ্রী রক্তিম হয়ে উঠল। এবার নিঃশ্বাস হয়ে গেল বড়ই বেসামাল। একটুখানি পেছনে তাকাতেই মাহেরের অদ্ভুত চাহনি দেখে মুখ লুকাতে ইচ্ছে করল। তার অমন কঠিনতম লজ্জা দেখে ঠোঁট কামড়ে হাসল মাহের। কফির মগে হাত নিয়ে সন্তর্পণে চুমুক দিল। এরপর হালকা কাশি দিয়ে সূচনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করল। বলল, একটু সময় নিন, ঠিক হয়ে যাবে। আপাতত কিছু সময় বের হবেন না। সূচনা মাথা দোলাল। মাহের তৃপ্তি নিয়ে আরেকটু হাসল। পরিস্থিতি স্বাভাবিকতায় আনতে প্রশ্ন করল, হৈমি কোথায়? ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে? চমকে উঠল সূচনা। সত্যি তো, হৈমি কোথায়? রুদ্রর রুম থেকে বেরিয়ে হৈমি সূচনাদের গেস্ট রুমে গিয়ে বসেছিল দীর্ঘক্ষণ। তীব্র বিষণ্ণতায় আচ্ছাদিত মন। তাই এ বিষণ্ণ ভরা মনে একমাত্র সম্বল হিসেবে টিশাকেই মনে পড়ল তার। সঙ্গে সঙ্গে কলও করে ফেলল। রুদ্রর বলা কথাগুলো কাঁদতে কাঁদতে জানালো টিশাকে। সব শুনে টিশা ভীষণ রেগে গিয়ে ধমক দিল। বিরক্ত ভরা কণ্ঠে বলল, তুই কাঁদছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। একজন গর্ভবতী মেয়েকে ফোন করে কাঁদছিস? আর কান্নার কারণ কি বললি? ওই রুদ্র না ছিদ্র? হ্যাঁ, ছিদ্রই তার নাম। তোর হৃদয় তো ছিদ্রই করে দিয়েছে। ব্যাটা খাটাস। এই শোন খাটাসের দিলওয়ালি, কান্না থামিয়ে আমার কথাটি শোন আগে। আশ্চর্য, তোর সঙ্গে চিৎকার করতে করতে আমার ডেলিভারি হওয়ার উপক্রম, আর তুই থামছিস না? দেখ হৈমি, আমার জামাই বাসায় নেই, খালামণি রান্নাঘরে। বিপদ ঘটলে কিন্তু সর্বনাশ। ধমক খেয়ে কিছুটা থেমে এলো হৈমি। ভাঙা কণ্ঠে নাক টেনে বলল, বল, শুনছি। আমি যা বলবো একদম মাথায় সেট করে নিবি, আর সে অনুযায়ী কাজ করবি, কেমন? তাহলে দেখবি বেটা বেয়াই কেমন করে জব্দ হয়। হৈমি বলল, আচ্ছা বল। ওকে মস্তিষ্কে নোট করে ফেল। ডিনারের সময় সবাই একত্রিত হল।
তিশার সঙ্গে কথা বলার পর মনের আকাশে মেঘের ঘনঘটা কেটে গিয়েছিল, তাই সবার সঙ্গে অর্থাৎ সাদমান, সোহান, রোশানের সঙ্গে দেখাটা স্বাচ্ছন্দ্য মতোই হল। খেতে বসার পর রুদ্রর মুখোমুখি হলেও একবারও তাকিয়ে দেখল না। বনের মাঝে কিঞ্চিত নীরবতা দেখে মাহের আড়ালে জিজ্ঞেস করল, তোমার শরীর খারাপ লাগছে? চোখ মুখ লাল কেন? ঠান্ডা লাগিয়েছ? হৈমি মাথা নাড়িয়ে বোঝালো। মৃদু হেসে বলল, দুপুরে একটু আইসক্রিম খেয়েছিলাম, তাই বোধহয় একটু ঠান্ডা লেগেছে। সকলকে খাবার বেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল সূচনা। মাহের মৃদু কণ্ঠে তাকে আদেশ করল, এনে দেব? বসুন। মাহেরের এটুকু আদেশকে রুদ্র ভীষণ পজিটিভ নিল। আপন মনে খুশিও হলো ভীষণ, তাই গম্ভীর কণ্ঠে বোনকে বলল, দাঁড়িয়ে কেন, খেতে বস। খাবারের পাট চুকিয়ে হৈমি রাতে কোথায় কার সঙ্গে ঘুমাবে সেই আলোচনা করে উপরে চলে গেল মাহের। একা যেহেতু একরুমে থাকতে পারবে না, তাই আজ রাতে সে দাদের সঙ্গে ঘুমাবে বলে ঠিক হলো। হৈমির ঘুমের স্টাইল তেমন সুবিধার না, তাই সে ভীষণ চিন্তিত। বুড়ো মানুষ, না জানি আজ রাতে কি অঘটন ঘটে যায়। ঘুমোতে যাওয়ার পূর্বে ভাইদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে হৈমিকে দ্রুত ঘুমোতে যাওয়ার কথা বলে সূচনা চলে গেল। কিন্তু হৈমিকে যেতে দিল না রোশান। তার বায়না 3 ভাইয়ের সঙ্গে এবার লুডো খেলতে হবে। খেলায় একটি নিয়মও দেয়া হলো, যে জিতবে সে 2টো শর্ত দেবে, যে হারবে তাকে সেই শর্তগুলো পূরণ করতে হবে। দুর্ভাগ্যবশত আজ হেরে গেল হৈমি, আর জিতে গেল সোহান। মনটাই খারাপ হয়ে গেল হৈমির। বিরস মুখে বলল, আমার শরীরটা আজ ভালো নেই, না জানি কি শর্ত দেবে আজকে, সেসবের জন্য আমি প্রস্তুত নই। তাছাড়া রাতও হয়েছে অনেক, এবার ঘুমোতে যাই। যত শর্তই সব কাল পূরণ করব। প্রতিবাদ করল সোহান, কিন্তু সাদমান মেনে নিল। মাত্রই তার ফোনে মেসেজ এসেছে। অ্যাংরি ইমোজি দিয়ে সে লিখেছে, 12টা 24 বাজে, এবার তোদের খেলা বন্ধ না হলে খুব খারাপ হবে। এমন মেসেজ পেয়ে সাদমান বাকি দুজনকে ম্যানেজ করে উপরে চলে গেল। বিরসমুখী হৈমিও দাদির ঘরে গিয়ে শুয়ে পড়ল। সারা রাত ছটপট ছটপট করে না ঘুমিয়ে কাটল তার। একদিকে অবশ্য ভালোই হলো, ঘুমের ঘোরে মহাবিপদ ডেকে আনা হলো না। পরের দিন সকাল থেকে রুদ্র ভীষণ ছটফট করতে লাগল। গতকাল হৈমি তাকে উত্তর না দিয়েই বেরিয়ে গিয়েছিল। এরপর সকলের ভিড়ে আর উত্তর শোনা হয়নি, কিন্তু আজ শুনতেই হবে তার উত্তরটি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হৈমি কোথায় সেটা দেখার চেষ্টা করছিল সে। এমন সময় সূচনার ঘর থেকে বেরিয়ে এলো হৈমি। রুদ্র তার সামনে দেয়াল স্বরূপ দাঁড়ালো। রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, আমার উত্তরটা? সূচনার ঘর থেকে মাহের বেরিয়ে এলো। রুদ্র কৌশলে হৈমিকে পাশ কাটিয়ে চলে গেল। মাহের জিজ্ঞেস করল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুদ্র কিছু বলেছে? হৈমি বলল, কই না তো, আমি যাচ্ছিলাম, উনি তো ছাদে গেলেন, সামনাসামনি পড়ে গিয়েছিলাম। আচ্ছা। মাহের বলল, আচ্ছা, বাইরে যাচ্ছি, কিছু খাবে? আনবো কিছু? হৈমি বলল, যা খুশি এনো। ভ্রু কুচকে তাকালো মাহের। থতমত খেয়ে হৈমি বলল, চকলেট আর চাটনি এনো। ভাবি তো চিকেন ফ্রাই বানাচ্ছে, কোকাকোলাও নিয়ে এসো। দুপুরবেলা হঠাৎ হৈমির মনে পড়ল সে গতকাল লুডো খেলায় হেরেছে, সেজন্য আজ তাকে 2টো শর্ত পূরণ করতে হবে। কিন্তু শর্তগুলো কি কি জানা হয়নি এখনো, তাই রোশান, সোহানকে খুঁজতে বের হল। খোঁজাখুঁজি করতে করতে রুদ্রর রুমের সামনে এসে দ্বিধায় পড়ল। দুবার ডাকল, সোহান, রোশান, তোমরা কি আছো? কোনো সাড়া পেল না। ব্যর্থ হয়ে সরে যেতে উদ্যত হল। পেছনে ঘুরছে, অমনি দরজা শব্দ করে খুলল রুদ্র। তার ওড়না টেনে ধরল আচমকা। আটকে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল হৈমি। বড় বড় চোখে শুকনো গলায় ঢোক গিলল বার কয়েক। পুরো ওড়না যখন রুদ্রর দখলে, তখন নিজের শেষটুকু দিয়ে ওড়নার শেষ কোণটা টেনে ধরল হৈমি। শঙ্কিত হয়ে বলল, প্লিজ এমন করবেন না, ভাইয়া এসে যাবে। প্রত্যুত্তরে রুদ্র কিছু না বলে ওড়নায় হ্যাঁচকা টান দিল। ফলশ্রুতিতে ওড়নাসহ পুরো হৈমিটা রুদ্রর ঘরে চলে গেল। তড়িৎগতিতে দরজা লক করে দিল হৈমি। জড়সড় হয়ে দাঁড়িয়ে হৈমি। সূক্ষ্ম নজরে বোঝা যাবে তার শরীর মৃদু কাঁপছে, চোখের পাতা চঞ্চলিত, ঢোক গিলছে ঘন ঘন। রুদ্রশ্বাস ছাড়ল রুদ্র। হাতে থাকা ওড়নাটা ছুঁড়ে দিল হৈমির দিকে।
হৈমি তৎক্ষণাৎ ওড়না গলায় জড়িয়ে নিল। রুদ্র কঠিন চোখে তাকিয়ে, তীব্র রোষানলে কপালের রগ ফুলে উঠেছে তার, চোয়াল জোড়াও দৃঢ়। হৈমি ভীতু চোখে তার পানে তাকাতেই সে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, উত্তর না দিয়ে এড়িয়ে চলছ কেন? আমার উত্তর চাই। হৈমি 1 সেকেন্ডও সময় না নিয়ে বলল, আপনি নিশ্চয় জানেন আমার উত্তর কি হতে পারে। রুদ্র চিৎকার করে উঠল, 2 কদম তেড়ে এলো হৈমির দিকে, হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল হৈমির কাঁধজোড়া। ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। রুদ্র ধমকে বলল, না, জানি না, আমি তোমার মুখ থেকে উত্তরটা শুনতে চাই। কয়েক পল অসহায় চোখে তাকালো হৈমি। রুদ্রর কঠিন দৃষ্টিজোড়া তার চোখেই স্থির। সে চোখে নির্জন চাহনি দৃঢ় করল হৈমি। কিঞ্চিত দৃঢ় স্বরে উত্তর দিল, কোনো মেয়ে তার ভালোবাসার জন্য মাতৃসত্তা ত্যাগ করে কিনা জানি না, কিন্তু আমি করতে রাজি, যদি আপনি আপনার পুরুষ চাহিদা ত্যাগ করতে পারেন। আপনার বউ হতে রাজি তখনই হব যখন আপনি আমাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারবেন। মা তো আর একা হওয়া যায় না, তাই না? এবার আপনি নিজের সঙ্গে বোঝাপড়া করে আমাকে উত্তরটা জানান। মনে রাখবেন, আপনার আমার মনের সম্পর্ক তৈরি হবে, দেহের না। আপনি আপনার পুরুষত্ব মন দেহ যদি এইটুকু ত্যাগ করতে পারেন, তাহলে আমিও নারীর মন মাতৃসত্তা ত্যাগ করতে পারব। স্তম্ভিত রুদ্রের দুহাত আচমকা নম্রতায় পরিণত হল। হৈমের দৃষ্টি ক্রমশ দৃঢ় হচ্ছে। কয়েক পাল অতিবাহিত হওয়ার পর হৈমের কাঁধজোড়া পুরোপুরি আলগা করে দিল রুদ্র। একই সঙ্গে বিস্ময় অবিশ্বাস্য চাহনি তার। এমন একটি উত্তরের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হৈমির এই শীতল ক্রোধ হজম করতে ভীষণ বেগ পেতে হল রুদ্রর। থমথমে স্বরে কেবল উচ্চারণ করল, বেরিয়ে যাও। তার বলতে দেরি, কিন্তু হৈমির বেরিয়ে যেতে দেরি হল না। এই ঘটনা যেন কাটা ঘায়ে নুনের ছিটা পড়ার মতন। তাই অসহনীয় হয়ে দুহাত শক্ত মুষ্টিবদ্ধ করে চোখ মুখে খিচে দাঁড়িয়ে রইল রুদ্র। সমুদ্রের উত্তাল ঢেউ যেন ক্ষণে ক্ষণে তার বক্ষতীরে আছড়ে পড়তে লাগল। সন্ধ্যার পর মাহেরের অনুরোধে জর্জেটের মধ্যে একটি হলুদ শাড়ি পরল সূচনা। বাসন্তী হলুদ শাড়ি সূচনাকে বেশ মানিয়েছে। সেই যে বিয়ের কদিন শাড়ি পরেছিল, এরপর আর পরা হয়নি। শাড়িতে সূচনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল মাহেরের। পাশাপাশি বউ নিয়ে রাতের শহরে ঘুরে বেড়ারও ইচ্ছা ছিল। সারপ্রাইজের কথাটাও সে ভোলেনি, কিন্তু সময় সুযোগই পাচ্ছিল না। তাই প্ল্যান করল কোথাও একটু ঘুরে আসা যাক। সূচনারও মন ভালো হবে, তারও একান্তে পাওয়া হবে সূচনাকে। কাঙ্ক্ষিত মানুষকে উপহারটুকু দেওয়া হবে। বাইকের চাবি হাতেই ঠাঁই দাঁড়িয়ে মাহের। সূচনার সাজ কমপ্লিট হতেই বের হবে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সূচনা। সাজ সম্পন্ন হলেও লজ্জায় আয়নার সামনে দাঁড়াতে পারছে না, কারণ সরলেই মাহেরের মুখোমুখি হতে হবে। পেতে হবে ঠোঁট কাঁপা, বুক কাঁপা, দুগাল রঙিন হয়ে ওঠা লজ্জাদের। সময় অপচয় করতে চুলের আগায় চিরুনি বুলাতে শুরু করল। মাহের মৃদুকেশে বলল, সব ঠিকঠাক আছে তো? আরও সাজবেন? মুহূর্তেই বুকের ভেতর ধরাস করে উঠল তার। ইস, কি লজ্জা! আরও কেন সাজবে? সবই তো ঠিক আছে। মাথা নাড়িয়ে না সূচক ইশারা করল সে। নরম সুরে বলল, আপনি এগোন, আমি আসছি। শাড়ি পরে বাইকে বসতে কিঞ্চিত অসুবিধা হলো। মাহের বুঝতে পেরে বলল, আঁচল কোলে তুলুন, এক হাত কাঁধে রাখুন। ধীরে সুস্থে তাই করল সূচনা। মাহেরও বাইক স্টার্ট দিল। ধীরে সুস্থে চলতে শুরু করল শহরের পরিচিত রাস্তায়। এরপর চলে গেল লেকের পারে। সেখানে মাহেরের গুটি কয়েক বন্ধু বান্ধবী ছিল। সূচনার সঙ্গে আগেই পরিচিত থাকার দারুণ কুশল বিনিময় করল তারা। লেকের একপাশে সারি সারি কফি শপ রাতের পরিবেশটাকে রং বেরঙের আলোকছটায় মুখরিত করে রেখেছে। ভালোই লাগছিল সূচনার। চারপাশে তাকিয়ে তাকিয়ে পরিবেশটা বেশ উপভোগ করছিল সে। এমন সময় সকলের মাঝেই তার গা ঘেঁষে দাঁড়ালো মাহের। হাতে আলতো ছুঁয়ে দিয়ে বলল, হাত ধরুন। সকলের দিকে তাকিয়ে লজ্জা পেল সে। বিব্রত চোখে তাকালো মাহেরের পানে। মাহের পুনরায় শান্ত কণ্ঠে বলল, হাত ধরুন, একটা জায়গায় যাব আমরা। ভয় পেতে পারেন, হাত ধরলে সাহস পাবেন। সিরিয়াস হয়ে মাহেরের শক্তপোক্ত হাতটা আলতো করে স্পর্শ করল সে। ঠোঁট কামড়ে হাসল মাহের। বন্ধুদের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বউ আমার ব্যাপক লজ্জাপতি।
বাক্যটির ইতি টেনেই সূচনার নরম হাতের আঙুলের ফাঁকে আঙুল গুজে শক্ত করে ধরল সে। সূচনা কিছু বোঝে ওঠার আগেই একটানে সকল আলোকছটা এবং বন্ধুদের মাঝে থেকে হারিয়ে গেল দুজন, তলিয়ে গেল নিবিড় অন্ধকারে। মাহেরের সঙ্গে কয়েক পা মিলিয়ে হাঁটার পর ভীত স্বরে জিজ্ঞেস করল, এত অন্ধকার কেন? কোথায় যাচ্ছি আমরা? মাহের বলল, ভয় পাচ্ছেন? একটু বেশি কাছাকাছি হয়ে সূচনা বলল, ফোন বের করুন, ফ্ল্যাশ অন করুন। মৃদু হেসে সূচনার কাঁধ জড়িয়ে ধরল মাহের। ঘন অন্ধকারে আচমকাই এমন উষ্ণ আলিঙ্গন পেয়ে বুক ধরফর করে উঠল। কাঁপা স্বরে বলল, মাহের, আমি সত্যি ভয় পাচ্ছি। এক হাতে সূচনাকে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোনটা বের করল মাহের। ফ্ল্যাশ অন করে নিচের দিকে তাকিয়ে ধরে বলল, এই তো আমি, ভয় কিসের? আমরা কোথায় যাচ্ছি? মাহের বলল, কোথাও না, এখানেই বসব। ফোনের আলোটুকু সম্মুখে ধরতেই সূচনা দেখল কয়েক টুকরো কাঠো জড়ো করে রাখা। মাহের তার কাঁধ ছেড়ে হাত ধরে বসতে ইশারা করল। বসার পর কাঠগুলোতে আগুন ধরালো। পৌষের প্রথম সপ্তাহ চলছে, আহামরি শীত পড়েনি, তাই অবাক হল সূচনা। আমতা আমতা করে বলল, এসব কি? চলুন ওদিকে যাই। আর চোখে তাকিয়ে ঘাসের উপর লাইটটা রাখল মাহের। সূচনা খেয়াল করল চারপাশ ভীষণ ঘন গাছ, ছোটখাটো জঙ্গল বলা চলে। সেই জঙ্গলের ভেতরে ফাঁকা অংশের ঘাসের উপর বসে আছে তারা দুজন। আশ্চর্য হয়ে মাহেরের পানে তাকাল সে। জিজ্ঞেস করল, এখানে আমি কখনো আসিনি। আমিও। এটা কফি শপের পেছনের অংশ। জায়গাটা বেশ নিরিবিলি। দিনের বেলায় অনেক ছোট ছোট ছেলেরা এখানে এসে সিগারেট খায়, কেউ কেউ নেশাও করে। মন খারাপ হলো সূচনার। বলল, তাহলে আমরা এখানে কেন? মাহের বলল, নেশা করব তাই। সূচনা বলল, ছি, আপনি এসব কি বলছেন? মাহের বলল, সত্যি বলছি। তার আগে সারপ্রাইজটা দেই। বিস্মিত হলো সূচনা। এমন জায়গায় তাকে সারপ্রাইজ দিতে এনেছে মাহের? কি এমন সারপ্রাইজ যা এখানে এনে দিতে হবে? চিন্তায় মগ্ন হয়ে সে হঠাৎ চমকে উঠল পরিচিত এক কণ্ঠস্বর পেয়ে। ভীতগ্রস্ত হয়ে সামনে তাকালো। হ্যাঁ, লিমন, তার প্রাক্তন। আতকে উঠে পাশে তাকালো। মাহের তার দিকেই তাকিয়ে। সূচনা ঢোক গিলে কাঁপা স্বরে বলল, মাহের। মাহের তার দিকে চেপে বসল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে। মৃদুস্বরে বলল, পুরো ভিডিওটা দেখুন সূচনা। সূচনার শরীর থরথর করে কাঁপছে। মাহের ফোনের স্ক্রিনে ভিডিও প্লে করে তার সামনে ধরে আছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় বসে আছে লিমন। তার সামনে 4-5 জন ছেলে দাঁড়িয়ে। সবাই এক ডাকে প্রশ্ন করছে লিমনকে, বল, তোর সঙ্গে মাহেরের বউয়ের ঠিক কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? আমরাও শুনি। উত্তর শুনে লিমন বলল, আমাকে ক্ষমা করুন, আমি যা বলেছি সব রাগের বশে, সব মিথ্যে কথা ছিল। সূচনা পবিত্র, আমি ওকে কোনোদিন স্পর্শ করিনি। হাত ধরা ছাড়া ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক হয়নি। ও খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। শুধুমাত্র ওর সংসারে আগুন লাগানোর জন্য, ওর হাজব্যান্ডের সঙ্গে ওর সম্পর্ক নষ্ট করার জন্য আমি এসব বলেছি। কারণ আমি ওকে এভাবে মেনে নিতে পারছিলাম না। মায়ের কথাই ওকে রিফিউজ করলেও এবার হারে হারে টের পাচ্ছি কি রত্ন আমি হারিয়েছি। ভাইরা আমার, আপনারাও তো কাউকে না কাউকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মানুষটা যদি অন্য কারোর সঙ্গে ঘর বাঁধে, আপনার বুকের ভেতর কি আগুন জ্বলবে না? সেই আগুন আমি সহ্য করতে পারছিলাম না, তাই বলেই ওদের ঘরে আগুন ধরাতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি পারছিলাম না বলেই ওদের ঘরে আগুন জ্বালাতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি মাহেরের পা ধরে ক্ষমা চাইব, প্রয়োজনে সূচনার পা ধরেও ক্ষমা চাইব। আমাকে ছেড়ে দিন। আকস্মাৎ ফুপিয়ে উঠল সূচনা। তড়িৎ বেগে ভিডিওটি বন্ধ করে দিল মাহের। চমকে তাকালো সূচনার দিকে। প্রচণ্ড খারাপ লাগায় বুকটা বিষে উঠল তার। এত কিছুর মাঝে সে ভুলেই গিয়েছিল সূচনা লিমনকে ভালোবাসত। সূচনাকে ছেড়ে দিয়ে থমথমে কণ্ঠস্বরে বলল, আমি সরি সূচনা, ওরা এভাবে ওকে মারবে আমি জানতাম না। সে সময় আমি কক্সবাজার ছিলাম। আমি বলেছিলাম শান্তভাবে বুঝিয়ে জাস্ট ওর মুখ থেকে সত্যটা বের করা। সত্যি আমি জানতাম না। ওর মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছিলাম
শুধুমাত্র আপনার মনের স্বস্তির জন্য। কারণ আমি মুখে যতই বলি আমি আপনাকে বিশ্বাস করি, আপনি গিল্টি ফিল করতেন, ইভেন করেছিলেনও। তাই সত্যিটা বের করার জন্য বন্ধুদের দায়িত্ব দিয়েছিলাম। ওরা সহজভাবে লিমনকে বুঝিয়েছিল, যেহেতু আপনাদের একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে সম্মান রেখেই যেন সত্যি বলে। শুরুতে কিছুতেই রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে এভাবে সবটা উন্মোচন করেছে। ওদের হয়ে আমি আবারও সরি। সূচনায় কান্নার বেগ বাড়ল, পাশাপাশি রাগে অভিমানে দাঁড়িয়ে পড়ল। ভাঙা আওয়াজে বলল, আপনি আমাকে সরি বলছেন কেন? উঠে দাঁড়ানো মাহেরও। সূচনার মুখোমুখি হয়ে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। সূচনা বলল, আমি কেন কষ্ট পাব? মাহের বলল, এই যে কাঁদছেন তো। অসহায় কণ্ঠে বলল মাহের। সূচনা নাক টেনে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলল, আপনি আমাকে এতটুকু বিশ্বাস করেন, এটা জেনেই কাঁদছি মাহের। যার কাছে যা আশা করি তার কাছে তা পাই না, অথচ যার কাছে আশা সীমিত সেই সবটা উজাড় করে দেয়। এই দুঃখ আমি কোথায় রাখব বলুন তো? ঈষৎ হেসে হাত বাড়িয়ে আঙুল ছুঁয়ে চোখের পানি মুছে দিল মাহের। সূচনা নতমাথায় দাঁড়িয়ে। মাহের তার চিবুক ছুঁয়ে স্নেহময় কণ্ঠে বলল, কষ্ট কমাতে চেয়ে কি আরও বাড়িয়ে দিলাম? মাথা নাড়িয়ে সূচনা না বোঝাল। মাহের আবারও বলল, যেই রাতে আপনি নিজেকে প্রমাণ করতে এসেছিলেন সেই রাতে ভীষণ রাগ হয়েছিল আমার। ইচ্ছে করেছিল কয়েকটা মার দিয়ে বুঝিয়ে দেই মাহের লিমন নয়। আর সে সময় আপনার থেকে দূরে থেকেছি, অভিমান করে থেকেছি। এর পেছনে কারণ একটাই, তা হলো আপনি কোন সাহসে এমন একটা বেঈমানকে ভালোবেসেছিলেন যে কিনা সুযোগ পেয়ে এভাবে অসম্মান করে। সূচনা বলল, ভুল হয়ে গেছে আমার। চট করে ভুল স্বীকার করে দায়ছাড়া হলো সূচনার। মাহেরকে আরও কিছু বলতে না দিয়ে বলল, ভুল আপনারও আছে। অবাক হয়ে মাহের বলল, আমার ভুল? সূচনা বলল, হ্যাঁ। আপনি কেন আরও আগে আমার জীবনে এলেন না? যে পৃথিবীতে নেই তার কত ভাগ্য। ইস, সেই ভাগ্যটা যদি আমার হতো, পৃথিবীতে না থেকেও আপনার গভীর ভালোবাসা পেতাম। মৃদু ধমক দিয়ে সহসা সূচনাকে শক্ত করে জড়িয়ে ধরল মাহের। অদ্ভুত স্বর করে বারবার বলল, এমন কথা আর বলবেন না আপনি। দ্বিতীয়বার এমন কথা বললে ভয়ানক কিছু ঘটিয়ে ফেলব বলে দিলাম। আপনি ভাগ্যবতী, বরং ওই অভাগী। তাই তো আমার ভালোবাসা না পেয়েই হারিয়ে গেল। একজনকে হারিয়েছি নিজের করে না পেয়েই। আপনাকে নিজের করে পেয়েছি, অর্ধাঙ্গিনী হিসাবে পেয়েছি। আপনি হারালে আমিটাই হারিয়ে যাব। এমন কথা আর বলবেন না, কখনো না। দুহাত শক্ত করে সূচনার পৃষ্ঠদেশ চেপে ধরে কথাগুলো বলছিল মাহের। তার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত নিঃশ্বাসগুলো একের পর এক সূচনার ঘাড়ে ছুঁয়ে দিচ্ছিল। ফলশ্রুতিতে শরীরের লোমকূপগুলো কেঁপে উঠছে সূচনার। দীর্ঘক্ষণ পর মাহের শান্ত হল। সূচনা তার পিঠে আলতো ছুঁয়ে নরম সুরে বলল, সরি, এমন কথা আর কখনো বলবো না, প্রমিস। লম্বা করে নিঃশ্বাস ফেলল মাহের, কিন্তু সূচনাকে ছাড়ল না। সূচনা এভাবেই পড়ে রইল তার বুকে। কিছু সময়ের পর হঠাৎ কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাসের পাশাপাশি ফিসফিসিয়ে আওয়াজ শুনল, আই ক্যান হ্যাভ টু কিসেস প্লিজ। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ছোট করেই সম্মতি দিল সূচনা। মাহের ধীরে ধীরে মাথা তুলে তার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। সন্তর্পণে চোখজোড়া বন্ধ করে ফেলল সে। বুকের ভেতরে হৃৎস্পন্দন যেন বাড়তেই লাগল। কপালের ঠোঁট ছুঁয়ে স্বল্প আলোয় সূচনা ভীতু লাজুক মুখটা দৃষ্টিপান করল মাহের। ধীরে ধীরে ঠোঁটজোড়া নামিয়ে নিল সূচনার অধর সুধা পান করার জন্য। এক হাত সূচনার কোমরে রেখে অপর হাতে কান আর ঘাড় বেষ্টন করে নিল। কিছু সময় পেরোতেই একজোড়া নরনারীর উত্তপ্ত নিঃশ্বাসে রাতের আধার থমথমে পরিবেশ মুখরিত হয়ে উঠল। সূচনার চোখের কোণে বেয়ে ঝরতে লাগল সুখাশ্রু। মাহেরের সুললিত ওষ্ঠ চুম্বনে হৃদয়ের স্পন্দন হয়ে উঠল বড্ড বেসামাল। এমন আদর মেখে যত্ন নিয়ে পাওয়া চুমুটায় যেন সুখের মরণ যন্ত্রণা পেল। মাহেরের দখলে থাকা ওষ্ঠজোড়া যেন একটু সুযোগ পেয়ে বলে উঠল, এই সারপ্রাইজ আমি কিভাবে সহ্য করি, কোথায় লুকিয়ে রাখি, এই মুহূর্তটা আমি কিভাবে ভুলি। সোহান রোশানের দুটো শর্ত পূরণ করার জন্য রাত 8টার দিকে হৈমিকে ছাদে যেতে হলো। বিচ্ছু দুটো বলেছিল 12টার পর ছাদে গিয়ে একা একা আধা ঘন্টা কাটাতে হবে। সে রাজি হয়নি, তাই বাধ্য হয়ে তারা সময় নির্ধারণ করেছে রাত 8টা। রোশান সোহানের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো আজ হৈমিকে তারা দারুণভাবে জব্দ করবে, কেউ বাধা দেবে না। কারণ বাড়িতে এ সময় কেউ নেই,
দাদি আর কুসুম নিচেই থাকে। তারা এ সময় উপরে আসবে না। সূচনা গেছে স্বামীর সঙ্গে একটু বাইরে সময় কাটাতে। রুদ্র কোথায় গেছে কেউ জানে না। সাদমান গেছে এলাকার বন্ধুদের সঙ্গে ঘুরতে। ফিরতে ফিরতে রাত 10টা 11টা বাজবে। তাই পুরোদমে জমে যাবে তাদের দুর্ধর্ষ পরিকল্পনা।